এমন কোনো বাঘের বাচ্চা আছে কি যে বীর প্রতাপ সিংহকে হারাতে পারে? বড় বড় পালোয়ান এসেছে, সবাই মাটিতে লুটিয়ে পড়েছে। এমন কেউ কি আছে যে এই বাঘকে চ্যালেঞ্জ করতে পারে? বীর প্রতাপ সিংহ, বীর প্রতাপ সিংহ। আমি লড়ব এর সাথে। তুই তুই আমার সাথে লড়বি? বড় বড় পালোয়ানরা টিকতে পারেনি, আর তুই একজন মেয়ে মানুষ হয়ে নিজেকে কি মনে করিস? আমি হারতে আসিনি, জিততে এসেছি, লড়তে প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তুই হেরে যাস, তাহলে সারা জীবন আমার রক্ষিতা হয়ে থাকবি, আমার নাম নিয়ে বাঁচবি, আমার ইচ্ছায় শ্বাস নিবি। রাজি? কিন্তু আমারও একটা শর্ত আছে। বল। যদি আমি জিতে যাই, তাহলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, আর সবার সামনে মানতে হবে যে মেয়েরা দুর্বল হয় না। গ্রামের আখড়ায় আজ এক অন্যরকম পরিবেশ ছিল। চারপাশে ভিড়, ঢোলের আওয়াজ, মানুষ চিৎকার করছিল, স্লোগান দিচ্ছিল, আর আখড়ার মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল দেহী পালোয়ান। লম্বা চওড়া, ভারী শরীরের অধিকারী, চোখে অহংকার আর চেহারায় এমন আত্মবিশ্বাস যেন সামনে যেই আসুক না কেন ভেঙে পড়বে। তার নাম ছিল বীর প্রতাপ সিংহ। শুধু গ্রামে নয়, আশেপাশের অনেক এলাকায় তার নাম আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছিল। মানুষ বলতো, আজ পর্যন্ত কোনো পাহালওয়ান, সে যতই ক্ষিপ্র হোক বা যতই চালাক, বীর প্রতাপের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। সে সবাইকে মাটিতে আছড়ে ফেলেছে। শোনো শোনো, বড় কুস্তি হতে চলেছে। সেদিন আখড়ার বাইরে একজন লোক মাইক নিয়ে অলিতে গলিতে মোড়ে মোড়ে ঘোষণা করছিল, মন দিয়ে শোনো, আজ আখড়ায় সবচেয়ে বড় কুস্তি হতে চলেছে। যেই বীর প্রতাপ সিংহকে হারিয়ে দেবে, তাকে 1 কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এই আওয়াজ বাতাসে ভাসছিল। কিছু মানুষ হাসছিল, কেউ অবাক হচ্ছিল, কেউ বলছিল, আরে, বীর প্রতাপকে কে হারাতে পারবে? সে তো পাহাড়ের মতো শক্তিশালী। কেউ কটাক্ষ করল, 1 কোটির স্বপ্ন দেখছে এরা। আখড়ায় একে একে বড় বড় পাহালোয়ান এলো। কারো হাত মোটা, কারো উচ্চতা বেশি, কারো গ্রিপ মজবুত। কিন্তু বীর প্রতাপ হাত দেওয়া মাত্রই সবাই মাটিতে ধুলো চাটতে লাগল। ভিড় হইচই করছিল, হাততালি দিচ্ছিল, আর তার নামে স্লোগান দিচ্ছিল। এই গ্রামেই একটু দূরে এক ভাঙাচোরা বস্তিতে থাকত কাব্বা। বয়স মাত্র 17 বছর। সাদামাটা পোশাক, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে ভয় নয়, বরং দায়িত্ববোধ ছিল। তার বাবা খুব অসুস্থ থাকতেন, অনবরত কাশতেন, শ্বাস নিতে কষ্ট হতো, বিছানা থেকেও উঠতে পারতেন না। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিল, রোগটি গুরুতর, চিকিৎসায় 50 লাখ টাকা লাগবে। কাব্বার কাছে এই শব্দগুলো অন্য কোনো জগতের মনে হচ্ছিল। তার কাছে ছিলই বাকি একটা বস্তি, অসুস্থ বাবা আর 2টো পরিশ্রমী হাত। সে রোজ কাজে যেত, কখনো কারো বাড়ির কাপড় কাচত, কখনো ঝাড়ু দিত, কখনো বাসন মাজত। যে সামান্য কিছু টাকা পেত, তা দিয়েই ওষুধ আসত আর সংসার চলত। রোজকার মতো আজও সে কাজ করছিল। হাত বাসনে ছিল, কিন্তু মন অন্য কোথাও। হঠাৎ তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। তার মা একসময় এই আখড়ারই গর্ব ছিলেন। মানুষ বলতো, যখন তিনি কুস্তির জন্য নামতেন, তখন বড় বড় পালোয়ানদের শ্বাস আটকে যেত। ঘর সব সময় মেডেল আর ট্রফিতে ভরা থাকত। কাব্যা ছোট ছিল, কিন্তু সেই দিনগুলো তার আজও মনে আছে। মায়ের হাসি, মায়ের শক্তি, মায়ের আত্মবিশ্বাস। তারপর সেই দিনটাও এলো যা সব কিছু বদলে দিল। একটা লড়াই চলছিল। সামনের পালোয়ান ছিল অহংকারী। যখন সে নিজের হার দেখতে পেল, তখন ধোঁকা দিয়ে কাব্যার মায়ের মাথায় জোরে আঘাত করল। তিনি সেখানেই আখড়ায় পড়ে গেলেন, যন্ত্রণায় চিৎকার করছিলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বললেন, মাথায় গভীর চোট লেগেছে, হয়তো তিনি আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না। আমরা সব রকম চেষ্টা করব। কাব্যার বাবা সম্ভাব্য সব চেষ্টা করেছিলেন। ঘরের জিনিসপত্র বিক্রি করে দিলেন, যা কিছু ছিল সব লাগিয়ে দিলেন, কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। মা বাঁচতে পারলেন না এবং পৃথিবী থেকে বিদায় নিলেন। এরপর কাব্যার বাবাও ভেতর থেকে ভেঙে পড়লেন। স্ত্রীর শোক তাকে বিধ্বস্ত করে দিল এবং রোগ তাকে পুরোপুরি গ্রাস করল।
তখন থেকে কাব্যা একাই জীবনের সাথে লড়াই করছিল। ঠিক সেই সময়ে বাইরে আবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, যেই বীর প্রতাপ সিংকে হারিয়ে দেবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। যে বীর প্রতাপ সিংকে হারিয়ে দেবে সে 1 কোটি টাকা পাবে। কাব্যার বুক জোরে কেঁপে উঠল। 1 কোটি! তার মনে শুধু একটাই ছবি ভাসছিল, তার বাবা হাসপাতালের বিছানায় দুর্বল, কাশছেন, শ্বাসের জন্য ছটফট করছেন। সে কাজ ছেড়ে দিল, বাসনগুলো ওখানেই রেখে দিয়ে বাইরের দিকে তাকাতে লাগল। সেই লোকটি মাইক নিয়ে অলিতে গলিতে ঘোষণা করছিল। সেই রাতে কাব্যার ঘুম এলো না। সে ছাদের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগল, যদি আমি এই লড়াই জিতে যাই তাহলে বাবার চিকিৎসা হতে পারবে, হয়তো তার জীবন বেঁচে যাবে। পরের দিন কাব্যে আখড়ায় পৌঁছে গেল। প্রচুর ভিড় ছিল। বীর প্রতাপ কিছুক্ষণ আগেই অন্য এক পলোয়ানকে মাটিতে আছড়ে ফেলেছিল। মাইকে ঘোষকের আওয়াজ প্রতিধ্বনিত হল, আছে কোনো মায়ের লাল এই আখড়ায় যে বীর প্রতাপ সিংহকে হারাতে পারে? যদি কেউ তাকে হারিয়ে দেয় তাহলে 1 কোটি টাকা তারই হবে। তখনই পেছন থেকে এক কোমল কিন্তু দৃঢ় আওয়াজ এলো, আমি লড়ব বীর প্রতাপের সাথে। সবাই ঘুরে তাকালো। একটা রোগা পাতলা মেয়ে দাঁড়িয়েছিল। কিছু মহিলা হাসতে লাগল। কেউ বলল, এ তো বাতাসে উড়ে যাবে। কেউ কটাক্ষ করল, নিজের প্রাণ দিতে এসেছে নাকি? কাব্যা কারোর দিকে তাকাল না। তার চোখে শুধু নিজের অসুস্থ বাবার ছবি ছিল। ঘোষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ভেবে দেখেছিস যদি জিতে যাস তাহলে 1 কোটি তোর? তখন বীর প্রতাপ এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আর যদি হেরে যাস তাহলে সবার সামনে মানতে হবে যে তুই আমার চেয়ে দুর্বল। তারপর তোকে আমাকে বিয়ে করতে হবে। রাজি? আখড়া এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কাব্যার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা শুধু টাকার লড়াই ছিল না, তার সম্মান আর জীবনও বাজি রাখা হয়ে গিয়েছিল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, নিজের বাবাকে স্মরণ করল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, রাজি। আখড়ায় পিনপতন নীরবতা নেমে এলো। বীর প্রতাপ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার চেহারায় হালকা একটা হাসি ফুটে উঠল। লড়াই শুরু হতে চলেছে। যে ভিড় এতক্ষণ হাসছিল তারা এখন চুপ। সবার নজর বীর প্রতাপ আর কাব্যার ওপর স্থির ছিল। বীর প্রতাপ ঘাড় ঘড়ালো, কাঁধ ঝাঁকালো আর মাটিতে জোরে পা ঠকল। তার শরীর লোহার মতো শক্ত দেখাচ্ছিল। প্রতিটি শ্বাসের সাথে তার শক্তি প্রকাশ পাচ্ছিল। কাব্যা সামনে দাঁড়িয়েছিল। রোগা ছিল ঠিকই, কিন্তু চোখে কোনো ভয় ছিল না। সে মাটি তুলে কপালে ছোঁয়ালো, ঠিক যেমনটা তার মা করতেন। বীর প্রতাপ হাসল, এখনও সময় আছে, পালিয়ে যা, এই আখড়া কোনো খেলা নয়। কাব্যা ধীরে ধীরে উত্তর দিল, আমার জন্য এটা খেলা নয়, আমার বাধ্যবাধকতা। ঘোষক হাত তুললেন, সবাই নিজেদের শ্বাস আটকে ধরো, লড়াই শুরু হতে চলেছে। 1, 2, 3। যেমনই সে 3 বলল, বীর প্রতাপ বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল। কাব্যা সামলানোর সুযোগই পেল না। সে তাকে জড়িয়ে ধরে মাটিতে আছড়ে ফেলল। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ এলো, খেলা শেষ, এ আর উঠতে পারবে না। কাব্যার শরীর মাটিতে আছড়ে পড়ল। শ্বাস আটকে গেল, ব্যথা পুরো শরীরে ছড়িয়ে পড়ল। বীর প্রতাপ ওপরে দাঁড়িয়ে হাসছিল, বলেছিলাম না এটা বাচ্চাদের খেলা নয়। কিন্তু কাব্যা হার মানল না। সে আস্তে আস্তে উঠতে লাগল। তার কানে মায়ের কথা বাজতে লাগল, প্রথম আঘাতেই ভয় পেয়ে যেও না মা, বড় পাহালবান শক্তি দিয়ে যেতে, কিন্তু চালাকির কাছে হারে। বীরপ্রতাপ আবার ঝাঁপিয়ে পড়ল। এবার কাব্যা সরাসরি লড়াইয়ে গেল না। সে আক্রমণ করতেই কাব্যা হালকা করে একদিকে সরে গেল। বীরপ্রতাপের আঘাত লক্ষ্যভ্রষ্ট হল। ভিড়ের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এটা কিভাবে হল? বীরপ্রতাপ রেগে গেল। সে কাব্যাকে জোরে ধাক্কা দিল। কাব্যা আবার মাটিতে পড়ল, কিন্তু এবার সে সঙ্গে সঙ্গে বীরপ্রতাপের পা ধরে ফেলল। এক মুহূর্তের জন্য তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। বীরপ্রতাপ ঝটকা দিয়ে পা ছাড়িয়ে নিল এবং কাব্যাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। ধুলো উঠতে লাগল। কাব্যার শরীর ব্যথায় ভরে গিয়েছিল, কিন্তু তার মাথায় অন্য কিছুই চলছিল। তার সেই দিনের কথা মনে পড়ল যখন তার মা তাকে শেখাতেন, যদি সামনের জন তোর চেয়ে ভারী হয় তাহলে তার শ্বাসের দিকে নজর রাখবি, যখন সে ক্লান্ত হয়ে পড়বে তখন আঘাত করবি। বীরপ্রতাপের মুখে তাচ্ছিল্যের হাসি ছিল। হয়তো সে ভাবছিল যে এই মেয়েটা 2 মিনিটও টিকবে না। কাব্যা বার পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল। এখন ভিড় আর হাসছিল না, বরং চুপ হয়ে গিয়েছিল। মানুষ ফিসফিস করতে লাগল, এই মেয়েটা টিকছে কিভাবে? বীরপ্রতাপ এবার পুরো শক্তি প্রয়োগ করল। সে কাব্যাকে তোলার চেষ্টা করল, কিন্তু সেই মুহূর্তেই কাব্যা তার কোমরের চারপাশ দিয়ে হাত জড়িয়ে নিজের পুরো শরীর নিচের দিকে ঝুঁকিয়ে দিল। বীরপ্রতাপ অবাক হয়ে গেল।
সে এত হালকা একটা মেয়ের কাছ থেকে এমন চাল আশা করেনি। দুজনেই মাটিতে গড়িয়ে পড়ল। মাটি, ঘাম আর দ্রুত শ্বাসের আওয়াজ আকড়ায় প্রতিধ্বনিত হতে লাগল। কাব্যার মুখ লাল হয়ে গিয়েছিল, চোখে জল ছিল, কিন্তু সেটা ব্যথার জন্য নয়। সে তার অসুস্থ বাবাকে স্মরণ করছিল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। বীরপ্রতাপ আবার শক্তি প্রয়োগ করল এবং তাকে নিচে চাপতে লাগল। তার ওজন অনেক ভারী ছিল। কাব্যার বুক চাপে পিষ্ট হচ্ছিল, শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। ভিড়ের মধ্যে কেউ একজন বলল, এবার শেষ, এ আর বাঁচবে না। কাব্যার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসতে লাগল, কিন্তু সেই অন্ধকারেই সে তার মায়ের মুখ দেখতে পেল। যদি শ্বাস আটকে আসতে শুরু করে তাহলে শেষ শক্তিটুকু বাঁচিয়ে রাখবি। কাব্যা তার অবশিষ্ট সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করল। বীরপ্রতাপের গ্রিপ একটু আলগা হতেই সে নিজের পা ভাঁজ করল এবং এক প্রবল ঝটকা দিয়ে তাকে উল্টে দিল। এবার বীরপ্রতাপ নিচে ছিল। আখড়া গর্জে উঠল। বীরপ্রতাপের বিশ্বাসই হচ্ছিল না, সে আজ পর্যন্ত কাউকে নিজের ওপর আধিপত্য বিস্তার করতে দেখেনি। সে রেগে উঠে দাঁড়াল, চোখ লাল হয়ে গিয়েছিল। এটা এখন আর শুধু লড়াই ছিল না, এটা অহংকারের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে তার কায়দা বদলাল। এখন সে সতর্ক ছিল। কাব্যাও বুঝে গিয়েছিল যে এই লড়াই দীর্ঘ হবে। দুজনে একে অপরের সামনে দাঁড়িয়েছিল, ঘামে ভেজা, শ্বাস দ্রুত। ঘোষক চিৎকার করে উঠলেন, কি দারুণ লড়াই! কাব্যার আত কাঁপছিল, কিন্তু মস্তিষ্ক একদম পরিষ্কার ছিল। সে ভাবছিল, শুধু একটা সঠিক সুযোগ চাই। আর তখনই বীরপ্রতাপ একটা বড় ভুল করে বসল। রাগের মাথায় সে না ভেবেচিন্তেই আক্রমণ করে বসল। এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য কাব্যা অপেক্ষা করছিল। তার কানে মায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল, যখন প্রতিপক্ষ রাগে থাকে তখন তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করবি। বীরপ্রতাপ এগোতেই কাব্যা হালকা নিচে ঝুঁকে পড়ল। সে তার কোমর ধরল। নিজের পুরো শক্তি নয়, বরং পুরো বুদ্ধি কাজে লাগাল। বীরপ্রতাপের ওজন সামনের দিকে ঝুঁকে পড়ল। এক মুহূর্তের জন্য তার ভারসাম্য নষ্ট হল। ব্যাস, ওই মুহূর্তটাই যথেষ্ট ছিল। কাব্যা তাকে ল্যাং মারল এবং পুরো শরীরটা ঘুরিয়ে দিল। আখড়ায় যেন মাটির ঝড় উঠল। বীরপ্রতাপ মাটিতে আছড়ে পড়ল। ভিড় স্তব্ধ হয়ে গেল। এই সেই বীরপ্রতাপ যে অন্যদের কয়েক সেকেন্ডের মধ্যে ফেলে দিত। তার বিশ্বাস হচ্ছিল না যে কেউ তার ওপর ভারী হতে পারে। সে ঝটকা দিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু কাব্যা আগে থেকেই প্রস্তুত ছিল। সে তার ঘাড়ে শক্ত গ্রিপ তৈরি করল। এতটাও শক্ত নয় যে কোনো ক্ষতি হবে, কিন্তু এতটা অবশ্যই যাতে তার শ্বাস দ্রুত হয়ে যায়। বীরপ্রতাপ পুরো শক্তি প্রয়োগ করল। তার হাত কাব্যার চেয়ে অনেক মোটা এবং মজবুত ছিল, কিন্তু তার শ্বাস ফুলতে লাগল। কাব্যার হাত কাঁপছিল, পুরো শরীর ব্যথায় চিৎকার করছিল, কিন্তু সে থামার পাত্রী ছিল না। তার চোখের সামনে মায়ের মুখ ছিল, আখড়া, ট্রফি এবং সেই শেষ দিন। হঠাৎ বীরপ্রতাপ জোরে ঝটকা দিল এবং কাব্যাকে দূরে ছুঁড়ে ফেলল। সে বাতাসে ঘুরল আর পেটের ভরে মাটিতে পড়ল। ব্যথা এতটাই ছিল যে চোখ থেকে জল বেরিয়ে এলো। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ এলো, আর উঠতে পারবে না। কাব্যা মাটিতে পড়ে রইল। শ্বাস এলোমেলো হয়ে গিয়েছিল। তার বাবার কাশির কথা মনে পড়ল। রাত জাগা, ওষুধের টাকার চিন্তা। সে দাঁতে দাঁত চাপল এবং আবার উঠে দাঁড়াল। আখড়ায় হাততালি বেজে উঠল। বীরপ্রতাপের চোখে এখন আর কোনো উপহাস ছিল না, বরং হালকা একটা ভয় ছিল। সে আস্তে করে বলল, তুই সহজ নোস। কাব্যা কোনো উত্তর দিল না, শুধু মাটি তুলে আবার কপালে ছোঁয়াল। দুজনে আবার মুখোমুখি হল। এবার বীরপ্রতাপ সতর্ক ছিল। সে বারবার নিজের ওজন দিয়ে কাব্যাকে নিচে চাপার চেষ্টা করছিল। কাব্যা বুঝে গেল যদি এই লড়াই শুধু শক্তির হয় তাহলে সে হেরে যাবে। সে তার কৌশল বদলাল। সে আস্তে আস্তে পিছোতে লাগল। মানুষের মনে হলো সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বাস্তবে সে বীরপ্রতাপকে ক্লান্ত করছিল। তার শ্বাস ভারী হতে লাগল, পা ধীর হয়ে আসতে লাগল। হঠাৎ কাব্যা দ্রুত এগিয়ে গেল। সে বীরপ্রতাপের হাত ধরল এবং জোরে নিজের দিকে টানল। সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারল না। কাব্যার সাথে সাথে পেছন থেকে ল্যাং মারল এবং তাকে ফেলার চেষ্টা করল। সে এবারও মাটিতে পড়ল, তবে অর্ধেক সামলে নিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে বসল। দুজনে একে অপরের সাথে আটকে গেল। মনে হচ্ছিল যেন আর কিছুই বাকি নেই। কাব্যা চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্য সব চুপচাপ হয়ে গেল। তারপর সে নিজের পুরো শক্তি নয়, পুরো প্রাণ ঢেলে দিল। সে বীরপ্রতাপের হাত মুচড়ে দিল, নিজের কাঁধ ঠেকালো এবং একটা প্রবল ঝটকা দিল। বীরপ্রতাপের শরীর পুরোপুরি উল্টে গেল। এবার সে পিঠের ভরে মাটিতে পড়ল। ঘোষক চিৎকার করে উঠলেন। কাব্যার সাথে সাথে মজবুত গ্রিপ তৈরি করল। এবার বীরপ্রতাপের জন্য ওঠা সহজ ছিল না। সে তার পুরো শক্তি লাগিয়ে দিল। তার হাত কাঁপছিল, সময় যেন থমকে গিয়েছিল। বীরপ্রতাপের চোখে জল ছিল, ব্যথারও, ক্লান্তিরও,
এবং হয়তো প্রথমবারের মতো ভয়েরও। তার শক্তি আস্তে আস্তে জবাব দিতে শুরু করল। আখড়ায় পিনপতন নীরবতা ছিল, শুধু দ্রুত শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। তারপর তার হাত আলগা হতে শুরু করল, শ্বাস ভেঙে ভেঙে আসছিল। যে বীরপ্রতাপ সবাইকে মুহূর্তের মধ্যে ফেলে দিত, সে আজ নিজেই মাটিতে চাপা পড়েছিল। কাব্যা তার গ্রিপ আরও শক্ত করল। তার হাত কাঁপছিল, মনে হচ্ছিল যেন শরীর এবার জবাব দিয়ে দেবে। কিন্তু সে নিজেকে বলল, এবার থামব না, একেবারেই না। বীরপ্রতাপ শেষ চেষ্টা করল। সে ঘাড় ঘুরিয়ে কাব্যাকে দেখার চেষ্টা করল এবং নিচু স্বরে বলল, ছেড়ে দে, এটা তোর দ্বারা হবে না। কাব্যার চোখ থেকে জল বইতে লাগল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। এটা আমার জন্য নয়, আমার বাবার জন্য। সে তার গ্রিপ বদলাল, ঠিক সেই প্যাচ যেটা তার মা শেষবার তাকে শিখিয়েছিলেন। বীরপ্রতাপের বুক মাটির সাথে লেগেছিল। এবার সে পরিষ্কার বুঝতে পেরেছিল যে এই মেয়েটা শক্তি দিয়ে নয়, বরং সাহস দিয়ে লড়ছে। তার চোখের সামনে তার সমস্ত লড়াই ভেসে উঠল, সব জয়, সব হাততালি, সব অহংকার। প্রথমবারের মতো তার মনে হল যে হয়তো সে হেরে যাচ্ছে। ঘোষক মাইকে চিৎকার করে উঠলেন, যদি বীরপ্রতাপ উঠতে না পারে তাহলে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। ভিড় চুপ ছিল, কেউই জোরে শ্বাস নিচ্ছিল না। কাব্যার চোখ বন্ধ ছিল, তার কানে শুধু মায়ের আওয়াজ বাজছিল, ব্যাসার একটু। বীরপ্রতাপ শেষবারের মতো জোর লাগাল, কিন্তু এবার তার শক্তি জবাব দিচ্ছিল। তার হাত মাটির সাথে সেটে গেল। ঘোষক চিৎকার করে উঠলেন, বীরপ্রতাপ হেরে গেছে আর কাব্যা জিতে গেছে। আখড়া কোলাহলে ফেটে পড়ল। বীরপ্রতাপ হেরে গেছে এবং কাব্যা জিতে গেছে। হাততালি, স্লোগান, চিৎকার, কিন্তু কাব্যা কিছুই শুনতে পাচ্ছিল না। সে ওখানেই মাটিতে বসে পড়ল। মাথা নিচু করে বীরপ্রতাপ আস্তে আস্তে উঠল। তার চোখে মুখে রাগ ছিল না, শুধু ক্লান্তি আর সম্মান ছিল। সে কাব্যার কাছে এলো এবং বলল, আজ তুই আমাকে হারাসনি, আমাকে শিখিয়েছিস যে আসল শক্তি কি। সে কাব্যার কাঁধে হাত রাখল। ঘোষক মাইক তুললেন, আজকের কুস্তির বিজয়ী হল কাব্যা, আজকের কুস্তির বিজয়ী হল কাব্যা। কাব্যার এক মুহূর্তের জন্য বিশ্বাসই হল না। সে চারদিকে তাকাতে লাগল। মানুষ দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, তার নামে স্লোগান দিচ্ছিল। তার সামনে একটা বড় ব্যাগ রাখা হল। ঘোষক বললেন, এই রইল 1 কোটি টাকার পুরস্কার, আর এখন এটা কাব্যার। কাব্যার হাত কাঁপছিল। সে টাকার দিকে তাকাল না, সে শুধু হাসপাতালের রাস্তা দেখতে পাচ্ছিল। সে ব্যাগটা তুলল এবং কিছু না বলেই ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। তার হাঁটার গতি দ্রুত ছিল, বুক জোরে ধুকফুক করছিল। চোখে শুধু তার বাবার মুখ ছিল। সে দৌড়ে হাসপাতালে পৌঁছাল। বাইরে লোকজন বসেছিল, কারোর চোখে ভয়, কারোর চোখে ক্লান্তি। কাব্যা সোজা ভেতরে গেল। সে ডাক্তারকে থামাল এবং হাঁপাতে হাঁপাতে বলল, আপনি টাকার চিন্তা করবেন না, শুধু আমার বাবাকে বাঁচিয়ে নিন। ডাক্তার তাকে দেখলেন এবং বুঝতে পারলেন যে এই মেয়েটি কোনো বড় যুদ্ধ থেকে এসেছে। চিকিৎসা শুরু হয়ে গেল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। কাব্যা বাইরে বেঞ্চে বসে রইল, হাত জোড় করে চোখ বন্ধ করে বসে রইল। তার মায়ের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল যেন তিনি পাশে বসে বলছেন, মা, তুই জিতে গেছিস। অপারেশনের পর ডাক্তার বাইরে এলেন। কাব্যা সাথে সাথে উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। ডাক্তার হেসে বললেন, তোমার বাবা বিপদমুক্ত, সুস্থ হতে সময় লাগবে, তবে তিনি ঠিক হয়ে যাবেন। কাব্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মাটিতে বসে পড়ল এবং প্রথমবারের মতো স্বস্তির শ্বাস ফেলল। কয়েকদিন পর তার বাবার জ্ঞান ফিরল। দুর্বল কণ্ঠে বললেন, মা। কাব্যা তার হাত চেপে ধরল। সে কিছুই বলতে পারল না। বাবা আস্তে করে বললেন, তুই একদম তোর মায়ের মতো। সময় বদলাতে থাকল। বাবা আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। কাশি কমে গেল। কাব্যা আর কখনো মানুষের বাড়িতে কাজ করেনি। এখন মানুষ নিজে থেকেই তার কাছে আসতে শুরু করল। কিছু মেয়ে জিজ্ঞেস করত, আমরাও কি কুস্তি শিখতে পারি? কাব্যা হাসত। সে রোজ আখড়ায় যেত, মাটি ছুঁত, চোখ বন্ধ করত। সে জানত যে এই জয় শুধু টাকার ছিল না, বরং সেই মেয়ের জয় ছিল যাকে সবাই দুর্বল ভেবেছিল। আর যখনই সে মাটি ছুঁত, সে তার মায়ের আওয়াজ শুনতে পেত, আসল শক্তি শরীরে নয়, সাহসে থাকে মা। বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।